মানুষের জীবন অনেকটা নদীর মতো, কখনো শান্ত, আবার কখনো অতর্কিত বন্যায় সব ভাসিয়ে নিয়ে যায়। আমাদের আজকের কাহিনীটি একটি মধ্যবিত্ত পরিবারকে কেন্দ্র করে, যেখানে সম্পর্কের জটিলতা আর বিশ্বাসের টানাপড়েন এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করেছিল। গল্পের প্রধান চরিত্র হাসান সাহেব। বয়স ৫৫র কোঠায় হলেও তিনি বেশ সুঠাম দেহের অধিকারী এবং স্বাস্থ্য সচেতন। পরিবারে আছেন তার স্ত্রী, যিনি শারীরিক অসুস্থতার কারণে অনেকটা দুর্বল হয়ে পড়েছেন। হাসান সাহেবের একমাত্র ছেলে রাকিব বর্তমানে জীবিতার তাগিদে ইতালিতে প্রবাসী। মাত্র ১ বছর আগে রাকিবের বিয়ে হয়েছে সুমনার সাথে। সুমনার বয়স ২৩ বছর। বিয়ের মাত্র ৩ মাস পরই রাকিবকে বিদেশে পাড়ি জমাতে হয়। তাই সুমনা বর্তমানে তার শ্বশুর শাশুড়ির সাথেই মিরপুরের একটি ফ্ল্যাটে বসবাস করছে। মিরপুরের সেই ৩ রুমের ফ্ল্যাটে দিনগুলো বেশ কাটছিল। সুমনা দেখতে যেমন সুন্দরী, তেমনি তার স্বভাবও শান্ত। সারাদিন ঘরের মধ্যেই তার সময় কাটে। কখনো ঢিলেঢালা পোশাক, আবার কখনো ঘরোয়া শাড়িতে তাকে দেখা যায়। হাসান সাহেব তার পুত্রবধূকে নিজের মেয়ের মধ্যেই দেখতেন, কিন্তু অবচেতন মনে কোথাও যেন এক ধরনের আকর্ষণ তৈরি হতে শুরু করে। এর পেছনে বড় কারণ ছিল তার স্ত্রীর অসুস্থতা। হাসান সাহেবের স্ত্রী দীর্ঘদিনের শারীরিক সমস্যার কারণে স্বামীর প্রতি আগের মতো মনোযোগ দিতে পারতেন না। এই একাকিত্ব আর ঘরের ভেতর সুমনার সার্বক্ষণিক উপস্থিতি হাসান সাহেবের মনে এক নতুন ধরনের ভাবনার জন্ম দেয়। তিনি মাঝে মাঝে একাকিত্ব কাটাতে বিভিন্ন মাধ্যম ব্যবহার করতেন, কিন্তু সুমনার প্রতি তার এই টান ক্রমশ বাড়তে থাকে। একদিন হাসান সাহেব এবং তার স্ত্রী বিশেষ কাজে বাইরে গিয়েছিলেন। বাসার নিচে পৌঁছে হাসান সাহেব তার স্ত্রীকে নিচে অপেক্ষা করতে বলে বাজারের ব্যাগগুলো উপরে রেখে আসার দায়িত্ব নেন। তিনি দ্রুত উপরে উঠে নিজের চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকেন। সারা ঘর নিস্তব্ধ। সুমনাকে লিভিং রুমে না দেখে তিনি তার ঘরের দিকে এগিয়ে যান। ঘরের দরজার কাছে পৌঁছতেই তিনি ভেতর থেকে ল্যাপটপের অডিও বা ভিডিওর মতো কিছু একটা আওয়াজ শুনতে পান। কৌতূহলবশত তিনি সামান্য উঁকি দিয়ে দেখেন সুমনা বিছানায় হেলান দিয়ে আপন মনে কোনো একটি সিনেমা দেখছে। তার মনোযোগ স্ক্রিনের দিকে এতটাই গভীর ছিল যে সে চারপাশের কথা ভুলে গিয়েছিল। হাসান সাহেব লক্ষ্য করলেন সুমনা তার ব্যক্তিগত সময়ে বেশ অন্যরকম। সেই মুহূর্তে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। হাসান সাহেব সেখান থেকে সরে আসার চেষ্টা করলেও তার মনের ভেতরে এক ধরনের কৌতূহল কাজ করছিল। তিনি লক্ষ্য করলেন সুমনার টেবিলের ওপর কিছু প্রসাধন সামগ্রী রাখা আছে। সুমনা তখন হয়তো নিজের মতো করে সময় কাটাচ্ছিল। হাসান সাহেব নিজেকে কোনো মতে নিয়ন্ত্রণ করে দ্রুত বাসা থেকে বেরিয়ে আসেন এবং লিভিং রুমের বাইরে গিয়ে আবার কলিং বেল দেন। সুমনা যখন দরজা খুলে দিল, তাকে বেশ অপ্রস্তুত এবং ঘর্মাক্ত দেখাচ্ছিল। হাসান সাহেব সাধারণভাবেই তাকে জিজ্ঞেস করলেন সে কোনো কাজ করছিল কিনা। সুমনা গরমের অজুহাত দিয়ে বিষয়টি এড়িয়ে যায়। হাসান সাহেব তাকে আশ্বস্ত করেন যে কোনো প্রয়োজনে তিনি সব সময় পাশে আছেন। পরদিন সকাল থেকেই হাসান সাহেবের মনে এক ভিন্ন ধরনের উৎসাহ কাজ করছিল। তিনি সুমনার কাছাকাছি হওয়ার জন্য ছোট ছোট ফন্দি আঁকতে শুরু করেন। সকালে যখন সুমনার রান্নাঘরে ব্যস্ত ছিল, হাসান সাহেব চশমা না থাকার ভান করে সেখানে যান। তিনি সুমনাকে তার স্ত্রী ভেবে ভুল করার অভিনয় করেন। সুমনা যখন তাকে মনে করিয়ে দেয় যে সে তার পুত্রবধূ, তখন হাসান সাহেব চশমাটা তার গলায় ঝোলানো থাকা সত্ত্বেও তা খুঁজে না পাওয়ার নাটক করেন। এই ছোট ছোট ঘটনাগুলো আসলে ছিল সুমনার মনোযোগ আকর্ষণ করার একটি প্রচেষ্টা। হাসান সাহেব বুঝতে পারছিলেন তিনি এক বিপজ্জনক পথে পা বাড়াচ্ছেন, কিন্তু তার একাকিত্ব তাকে বারবার সেই পথেই টেনে নিয়ে চলেছিল। তিনি সোফায় বসে এমনভাবে পত্রিকা পড়তেন বা টিভি দেখতেন যাতে সুমনা তার উপস্থিতি গভীরভাবে অনুভব করে। সুমনা হয়তো কিছুটা আঁচ করতে পারছিল, কিন্তু সম্মানের খাতিরে সে চুপ থাকাই শ্রেয় মনে করত। একবার সুমনা যখন বাথরুমে কাপড় ধুতে যায়, হাসান সাহেব সেখানে গিয়ে তার সাথে গল্প শুরু করেন। তিনি তার ছেলের কথা, সংসারের কথা বলে সুমনার সাথে মানসিক ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেন। সুমনা সরল মনে উত্তর দিলেও হাসান সাহেবের উদ্দেশ্য ছিল ভিন্ন।
গল্পের মোড় ঘুরে যায় একদিন দুপুরে। হাসান সাহেবের স্ত্রী তখন পাশের বাসায় গিয়েছিলেন। হাসান সাহেব লিভিং রুমে একা। হঠাৎ বাথরুম থেকে এক বিকট শব্দ শুনতে পান তিনি। সুমনা গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিল। হাসান সাহেব দ্রুত সেখানে ছুটে যান। সুমনা ব্যথায় কাতরাচ্ছিল এবং দরজার কাছে কোনো মতে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছিল। হাসান সাহেব তাকে সাহায্য করতে এগিয়ে যান এবং তাকে ধরে ধরে তার রুমে নিয়ে যান। সুমনার পায়ে এবং কোমরে বেশ আঘাত লেগেছিল। এই সুযোগে হাসান সাহেব সুমনার সেবার দায়িত্ব নেন। তিনি বাজার থেকে ব্যথা কমানোর মলম এনেছিলেন। সুমনা প্রথমে ইতস্তত করলেও ব্যথার চোটে সে না করতে পারেনি। হাসান সাহেব তাকে বিছানায় শুইয়ে দিয়ে খুব যত্ন সহকারে তার পায়ে মলম মালিশ করে দিচ্ছিলেন। সেই সময় সুমনা এক ধরনের দ্বিধায় ছিল, কিন্তু হাসান সাহেবের অভিভাবক সুলভ আচরণ তাকে কিছুটা আশ্বস্ত করেছিল। হাসান সাহেব তাকে বলছিলেন যে রাকিব কাছে নেই তো কি হয়েছে, আমি তো আছি। এই সেবা আর মালিশের মাধ্যমে হাসান সাহেব সুমনার অনেক কাছাকাছি আসার সুযোগ পান। এটি ছিল তাদের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন এবং জটিল পর্যায়ের শুরু। এর কয়েকদিন পর একটি বড় সুযোগ আসে। হাসান সাহেবের শ্যালকের ছেলের বিয়ে ঠিক হয় কক্সবাজারে। পুরো পরিবারের সেখানে দাওয়াত। সুমনার শাশুড়ি তাকে বিয়ের কেনাকাটা এবং লাগেজ গোছাতে বলেন। হাসান সাহেবের মনে হল এই ভ্রমণই হতে পারে তাদের মধ্যেকার দূরত্ব কমানোর সেরা সময়। তারা সবাই মিলে দীর্ঘ জার্নি করে বিয়ের বাড়িতে পৌঁছান। সেখানে প্রচুর আত্মীয় স্বজনের ভিড় থাকায় সবার থাকার জায়গা সংকুচিত হয়ে পড়ে। হাসান সাহেবের স্ত্রীর বুদ্ধিতে সুমনাকে আলাদা একটি ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, যা ছিল ওই বাড়িরই নিচতলায়। ফ্ল্যাটটি ছিল বেশ পরিপাটি এবং আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। সুমনা সেখানে একা থাকায় হাসান সাহেবের জন্য সুযোগ আরও অবরিত হয়ে যায়। সুমনা যখন ক্লান্ত হয়ে সেখানে বিশ্রাম নিচ্ছিল বা ফ্রেশ হতে যাচ্ছিল, হাসান সাহেব সেখানে বারবার যাতায়াত করতে শুরু করেন। তিনি সুমনাকে বোঝানোর চেষ্টা করেন যে এই নতুন পরিবেশে তার কোনো ভয় নেই। এভাবেই গল্পের প্রথম ভাগে আমরা দেখি কিভাবে একজন অভিভাবকের দায়িত্ববোধ ধীরে ধীরে এক জটিল এবং অদৃশ্য আকর্ষণে রূপ নিতে শুরু করেছে, যার পরিণতি হতে পারে অনিশ্চিত। কক্সবাজারের সেই বিয়েবাড়িতে আনন্দের ধুম লেগে গেছে। চারিদিকে আত্মীয় স্বজনের ভিড়, গান বাজনা আর হাসাহাসি। কিন্তু এই উৎসবের ভিড়ের মাঝেও হাসান সাহেবের মন পড়েছিল নিচতলার সেই শান্ত ফ্ল্যাটটিতে, যেখানে সুমনা একা রয়েছে। বিয়ের নানা আনুষ্ঠানিকতার ফাঁকে ফাঁকে হাসান সাহেব সুযোগ খুঁজছিলেন কিভাবে সুমনার কাছে যাওয়া যায়। হাসান সাহেবের স্ত্রী ব্যস্ত ছিলেন মেহমানদের আপ্যায়নে, তাই সে হাসান সাহেবকে বললেন সুমনার একটু খোঁজ নিতে, সে ঠিকমতো খাওয়া দাওয়া করেছে কিনা। এই সুযোগটাই যেন হাসান সাহেব মনে মনে চাইছিলেন। তিনি যখন নিচে নামলেন, দেখলেন ফ্ল্যাটের দরজা আধা খোলা। ভেতরে প্রবেশ করতেই দেখলেন সুমনা বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছে। তার চুলে পানির ফোঁটা আর তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। হাসান সাহেব খুব অমায়িকভাবেই জিজ্ঞেস করলেন, মা, তোমার শরীর এখন কেমন? জার্নির ধকল তো কম যায়নি। সুমনা মৃদু হেসে জানায় সে এখন অনেকটা সুস্থ। হাসান সাহেব তখন তাকে সোফায় বসতে বলেন এবং আগের মতো সেই মলমটি বের করেন। তিনি বললেন, বিয়ের অনুষ্ঠানে তো অনেক হাঁটাহাঁটি করতে হবে, তাই তোমার পায়ে আবার একটু মালিশ করে দিই যাতে ব্যথাটা পুরোপুরি সেরে যায়। সুমনা এবার আর না করতে পারল না। সে বুঝতে পারছিল হাসান সাহেব তার প্রতি একটু বেশিই যত্নশীল, কিন্তু সেটিকে সে পজিটিভভাবেই দেখছিল। মালিশ করতে করতে হাসান সাহেব সুমনার সাথে নানা বিষয়ে গল্প জুড়ে দেন। তিনি বারবার বলছিলেন যে তার ছেলে রাকিব ইটালিতে গিয়ে হয়তো খুব ভালো আছে, কিন্তু সে এই সুন্দর মুহূর্তগুলো মিস করছে। তিনি সুমনাকে আশ্বস্ত করেন যে রাকিবের অনুপস্থিতিতে তাকে কোনো অভাব বা একাকিত্ব অনুভব করতে দেবেন না। হাসান সাহেব ড্রয়িং রুমের টেলিভিশনটি চালু করে দিলেন এবং একটি হালকা মিউজিকের চ্যানেল দিলেন, যাতে বাইরে থেকে ভেতরের কথাবার্তা কেউ সহজে শুনতে না পায়। এই নির্জন পরিবেশে তাদের মধ্যেকার মানসিক দূরত্ব যেন আরও কমে এল। হাসান সাহেব সুমনাকে নানা উপদেশ দিচ্ছিলেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন। সুমনাও তার শ্বশুরের এই আন্তরিকতায় মুগ্ধ হচ্ছিল।
সে ভাবছিল প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে এমন একজন অভিভাবক পাশে থাকা সত্যিই ভাগ্যের ব্যাপার। কিন্তু হাসান সাহেবের মনের ভেতরে যে ঝোড়ো হাওয়া বইছিল তার আঁচ সুমনা তখনও পুরোপুরি পায়নি। হাসান সাহেব অত্যন্ত সুকৌশলে সুমনার মনে নিজের জন্য একটি স্থায়ী জায়গা তৈরি করে নিচ্ছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর একদিন বিকেলে হঠাৎ বৃষ্টি নামল। সেই বৃষ্টির মাঝেই হাসান সাহেবের স্ত্রী তাকে বললেন বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস আর সুমনার জন্য একটা নতুন ফোন নিয়ে আসতে, যা রাকিব পাঠিয়েছিল। হাসান সাহেব সুমনাকে সাথে নিয়ে বেরোলেন। তারা একটি রিকশায় উঠলেন। বৃষ্টির কারণে রিকশার চারপাশে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। চারিদিকে ঝুম বৃষ্টি, আর রিকশার ভেতরে তারা দুজন একদম কাছাকাছি। রাস্তার অবস্থা ছিল বেশ খারাপ। গর্তে চাকা পড়লেই রিকশাটা দুলছিল। এমন সময় একটি বড় ঝাঁকুনি লাগলে সুমনা নিজেকে